আমরা সবাই হয়তো শুনেছি অস্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় তাহলে নাকি মানুষের মুক্তি হয় না, আর যদি মুক্তি না হয় তাহলে কি সে আবার ফিরে আসে, নাকি এমন যত ঘটনাই ঘটে সবকিছুই মনের ভুল। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আমাদের ইউটিউব চ্যানেলে তো মোটামুটি রেগুলার অভিজ্ঞতা শোনানো হচ্ছে। মাঝখানে ফেসবুকে একটু পিছিয়ে পড়েছিলাম, আবার সেখানে শোনানো শুরু হয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ঘুরে না থাকেন, একবার ঘুরে আসতে পারেন। আমি শিওর ভালো লাগবে আপনার অভিজ্ঞতাগুলো। যাই হোক, আজ আপনাদের জন্য দুখানা এক্সপিরিয়েন্স রয়েছে। সবার আগে আমি আপনাদের শোনাবো নয়নের এক্সপিরিয়েন্স, এবং তার সাথেই আপনাদের শোনাবো প্রিয়ার এক্সপিরিয়েন্স, প্রিয়া দাস। দুখানা দু রকমের এক্সপিরিয়েন্স, তবে আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি। আজকের অভিজ্ঞতা শোনাবো, তবে তার আগে থ্যাংক ইউ বলতে চাই আপনাদের সকলকে, কারণ আপনারা না থাকলে এই যে আমাদের জার্নিটা সেটা কন্টিনিউ করা একেবারেই সম্ভব হতো না। আপনারা যদি নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার না করতেন তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, যারা যারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং যারা ভাবছেন শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি ডিরেক্ট আমায় মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে বন্ধুরা, চলুন শুরু করছি আজকের এপিসোড। প্রথমেই শোনাচ্ছি আমি আপনাদের নয়নের এক্সপিরিয়েন্স। হ্যালো দাদা, আমি নয়ন। আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আমি আজ আমার মায়ের নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা শেয়ার করছি। এই ঘটনাটি আমার দিদার সাথে ঘটেছিল। এই ঘটনাটি অনেক বছর আগের। প্রথমে বলে রাখি, আমার দিদার বাবা অর্থাৎ আমার বড় বাবা দিদা ছোট থাকতেই কোনো একটা কারণে গলায় দড়ি দিয়ে মারা যায়। এই ঘটনাটি যখন আমার দিদার সাথে ঘটেছে তখন আমার মা সবটা নিজের চোখে দেখেছে। ও, আরও একটা কথা বলে রাখি, আমার দাদু একজন ওঝা ছিলেন। তো যাই হোক, একদিন মাঝরাতে আমার দিদার ঘুম ভেঙে যায় এবং দিদার খুব বমি পায়খানা শুরু হয়, কিন্তু আমার দিদা কাউকেই কিছু জানায় না। এভাবেই সকাল হয়ে যায়। এবার সকালবেলা থেকেই আমার মা দেখছে যে আমার দিদা বড় বড় চোখ করে, চুল খুলে কেমন যেন পাগলের মতো করছে। কেউ কিছু জিজ্ঞেস করলেই তার উপর প্রচণ্ড ক্ষেপে যাচ্ছে, তাকে মারতে যাচ্ছে। দিদার এমন চোখ, সেই চোখগুলো দেখলে যে কোনো মানুষ যে কোনো সময় ভয় পেয়ে যাবে। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়। এবার যেহেতু আমার দাদুও একজন ওঝা ছিলেন, সেই কারণে দাদু বুঝতে পারে যে আমার দিদার ওপর বোধহয় কিছু ভর করেছে। এই জন্য আমার দাদু দিদার নাকে একটা হলুদ পুড়িয়ে ধরে। তখনও কিন্তু আমার দিদার ভেতরে যা আছে সে কথা বলতে চায় না। এরপর আমার দাদু কিছু মন্ত্র বলতে থাকে এবং নাকে জুতো ঠেসে ধরে। তখন আমার দিদার ভেতরে যা ছিল সে আর সহ্য করতে না পেরে বলে যে আমি উষার বাবা। উষা মানে আমার দিদা। তখন সবাই জানতে পারে যে দিদার ভেতরে যা আছে বা যে আছেন সে আমার দিদারই বাবা, অর্থাৎ আমার বড় বাবা ছিলেন। সেই সময় আমার দাদু জিজ্ঞেস করে যে কিভাবে, কখন আর কেন তিনি দিদার ওপর ভর করেছেন। সেই উত্তর না দিয়েই দিদা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে দিদা একটু স্বাভাবিক হলে আমার দাদু আবার জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন দিদা জানায় গতকাল রাতে তার বাবা নাকি স্বপ্নে এসেছিল এবং তাকে কিছু খেতে দিয়েছিল। দিদা স্বপ্নের মধ্যেই সেগুলো খায় এবং দাদু বুঝতে পারে যে সেই জন্যই নাকি দিদার বমি আর পায়খানা হচ্ছিল। তারপর আমার দিদা বলে যে তার বাবা নাকি তাকে জানায় যে 3 ভাই বোনের মধ্যে তুই একমাত্র সাহসী আর বড়, তাই তোকে বলছি। যেহেতু আমার দিদার বাবা অর্থাৎ আমার বড় বাবার মৃত্যু একেবারেই অস্বাভাবিক ছিল, সেই কারণে তার আত্মা নাকি মুক্তি পায়নি। তাই
সে আমার দিদাকে বলেছে যে এভাবে আমি আর ঘুরে বেড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এবার আমি মুক্তি পেতে চাই, তাই আমায় মুক্তি দে। তখন দিদা নাকি তার বাবাকে জিজ্ঞেস করে যে আমি কি করলে তুমি মুক্তি পাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেই সময় আমার দিদাদের পাড়া থেকে ওই গয়া কাশী বৃন্দাবনের একটা ট্যুরের বাস ছাড়ার কথা হচ্ছিল। সেই কথাই নাকি বাবা দিদাকে জানায় আর বলে যে তুই তোর ভাইকে এদের সাথে পাঠিয়ে দে, সে আমাকে গিয়ে মুক্তি দিয়ে আসুক। আর এরপরেই নাকি দিদার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের কথা দিদা দাদুকে জানায় এবং দাদু সব বুঝতে পারে। তো যাই হোক, সেদিন কিন্তু তারপর দিদার সাথে আর কিচ্ছু হয়নি। কিন্তু পরের দিন আবার দিদা একই রকম ভাবে অস্বাভাবিক ব্যবহার করতে থাকে। তখন দাদু বাড়িতেই ছিলেন এবং কিছু মন্ত্র পড়ে আবার জিজ্ঞেস করেন যে আপনি কেন এসেছেন। তখন আমার দিদার বাবা অর্থাৎ আমার বড় বাবা বলেন যে আমি উষার ওপরে ভর করিনি, আমি দূর থেকেই দৃষ্টি দিচ্ছি। বড় বাবার সাথে দাদুর সম্পর্ক ছিল শ্বশুর জামাইয়ের। তখন বড় বাবা আবার ওই একই কথা বলেন যে মুক্তি পেতে চাই এবং স্বপ্নে যা যা কথা বলেছিলেন দিদাকে, দিদার মধ্যে দিয়ে আবার কিন্তু তিনি সেই কথাগুলো জানান। এই ব্যাপারটা সবাই দেখেছে। এরপর আমার দিদা দাদু সবাইকে এই স্বপ্নের কথা জানায় আর সবাই মিলে ঠিক করে যে গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসবে। এরপর যেদিন ট্যুরের বাস ছাড়ে তার আগের দিন রাতে আমার দিদার ভাই তার বাবাকে নিমন্ত্রণ করে ও খেতে দেয়, ওই যেভাবে মৃত মানুষদের খেতে দেওয়া হয় সেভাবে। এর সাথেই দিদার ভাই দাদুকে আহ্বান করে বলে যে আমি কাল গয়াতে যাব আর তোমাকে মুক্তি দেব, তুমি আমার সাথে এসো। এই বলে সে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যথারীতি গয়াতে গিয়ে পিণ্ডদান করা হয় এবং তারপরেই নাকি মুক্তি হয়। তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার মায়ের নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা। আমি পুরোটাই আমার মায়ের মুখ থেকে শুনেছি। আমার বড়ই অদ্ভুত লেগেছে। এই অভিজ্ঞতাটা না বড়ই অদ্ভুত, কারণ আমিও ঠিক এই রকম একটা অভিজ্ঞতা আমার মায়ের মুখে শুনেছিলাম। একেবারে একই রকম নয়, তবে নয়ন যেমন বলেছেন নিজের দাদু এবং বড় বাবার জীবনের ঘটনা, ঠিক সেই রকমভাবেই আমার মায়ের মুখ থেকে আমি আমার দাদুর জীবনে ঘটে যাওয়া অনেক রকম এক্সপিরিয়েন্স শুনেছি, যেগুলো আমার দাদু নিজের চোখে দেখেছিলেন। কোনো একদিন আমি সেগুলোও শেয়ার করব, বেশ ইন্টারেস্টিং, শুনলে বেশ অবাক হবেন। যাই হোক, কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। এবং ওই যেমনটা বলছিলাম, আসল শান্তি মুক্তিতেই। মুক্তি না পেলে হয়তো তারা এভাবেই ফিরে ফিরে আসে, কে বলতে পারে। নিজের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন এবং তার সাথেই আবারও যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও আপনি খুব সহজেই শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন আমি বলছি আবারও ভিডিওর শেষে। যাই হোক, চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। শোনাবো প্রিয়া দাসের এক্সপিরিয়েন্স। প্রিয়া থাকেন সোদপুরে এবং প্রিয়া যখন ওই মা হবেন ঠিক তার আগের মুহূর্তে প্রিয়ার সাথে ঠিক কী কী ঘটনা ঘটেছিল এবং বেশ অদ্ভুত। প্রিয়ার জীবনে অনেক ঘটনাই রয়েছে, তার মধ্যে একটাই তিনি পাঠিয়েছেন এবং সেটাই আমি এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি। নমস্কার, আমার নাম প্রিয়া দাস, আমি কলকাতার সোদপুর থেকে বলছি। আমার সাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা আমি এই মুহূর্তে শেয়ার করছি। সালটা 2022, 9 ফেব্রুয়ারি। আমার ছেলে হওয়ার আগের দিন আমি হসপিটালে ভর্তি হই। আচ্ছা, হসপিটালের নাম উনি লিখেছেন, আমি ইচ্ছে করেই মেনশন করছি না। তো যাই হোক, ওখানে বেশিরভাগ সব সিজার হচ্ছে, তার উপর ওই যাদের হার্নিয়া অপারেশন তারাও কিন্তু সেখানেই রয়েছে। তো সেখানে দুটি টয়লেট ছিল, একটা সামনে আর একটা একটু দূরে। এবার যেটা একদম সামনে ছিল সেটা ছিল একটা রুমের ভেতরে, সেখানে বেশিরভাগ ওই হার্নিয়া অপারেশনের পেশেন্ট থাকতো। তো আমি যে সময়টায় ভর্তি হয়েছিলাম সেখানে তেমন কোনো পেশেন্ট ছিল না, তাই আমিও সেই টয়লেটটা ব্যবহার করতে পারতাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম,
টয়লেট যাওয়ার সময় কখনোই কেউ একা যেত না, সব সময় দুজন একসাথে যেত। এবার সেই রাতেরই ঘটনা, ওই রাত তখন 11টা মতো হবে। সেই সময় মাসিরা খাবার খাচ্ছিল, তার জন্য আমি আর তাদের ডাকিনি, আমি একাই গেছি টয়লেটে। আমি গিয়ে কলটা খুলে বালতিটা ভর্তি করে কলটা খুলেই কোমোডে বসতে গেছি। এবার কোমোডে বসেই আমি দেখি সামনে সেই ভরা বালতিটা একা একাই জায়গা পরিবর্তন করছে। আমার তখন ভরা মাস, শিগগিরই আমার ডেলিভারি হবে। আমি না বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি আমি না পারছি উঠতে, আর না পারছি কিছু করতে। আমার শরীরটা প্রচণ্ড ভার হয়ে যাচ্ছে। আমি কন্টিনিউ 2-3 বার একই জিনিস দেখেছি। এতটাই ভয় পাই আমি দরজাটাও খুলতে পারছিলাম না। এই ভয়ের মধ্যেই আমি হনুমান চালিসা পড়তে থাকি এবং তারপর হঠাৎ করেই যেন দরজাটা খুলে যায়। এবার যেই না আমি বাথরুম থেকে রুমে এসেছি, তখন মাসিরা আমায় জিজ্ঞেস করছে, তুমি কি একা টয়লেটে গেছিলে? তোমায় না বলেছিলাম যাওয়ার সময় আমাদেরকে ডাকবে, আমরা যদি ঘুমিয়েও থাকি তাও ডাকবে। তো আমি আর তাদেরকে সেই মুহূর্তে কিছু বলিনি, আমি শুয়ে পড়ি। এরপর আমার ডেলিভারি হয় আর আমার একটা ছেলে হয়। আমাকে এবং আমার ছেলেকে এরপর ডিসচার্জ করে দেওয়া হয়। আমরা যখন বাড়ি আসি, বাড়ি আসার পরে শুরু হয় অদ্ভুত কাণ্ড। আমার ছেলে আমার কাছে আসতেই চায় না, আমার কাছে থাকলেই সে কাঁদে। বড়ই অদ্ভুত। আমার কি মনে হতে হাসপাতালের সমস্ত ঘটনা আমি আমার মাকে জানাই। আমার মা তারপর আমাকে ঠাকুর বাড়িতে ঝাড়াতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর যিনি ঝাড়িয়ে দেবেন তিনি আমার মাকে বলেন যে আর কদিন দেরি হলেই নাকি মা এবং ছেলের খুব অসুবিধা হতো। সেখানে আমাকেও ঝাড়া হয়, আমার ছেলেকেও ছেড়ে দেওয়া হয় এবং তারপর তাবিজ দেওয়া হয়। তারপর থেকে কিন্তু ঠিক আমার ছেলে আমার কাছে আসে। আমি এখনো ভাবি, প্রেগন্যান্সির সময় তো অনেক মানুষ অনেক কিছুই ভুলভাল দেখে। আমিও কি সত্যি যা দেখেছিলাম সেটা মনের ভুল? আর যদি মনের ভুলই হয়, তাহলে আমাদেরকে তাবিজই কেন দেয়া হয়েছিল? আর আমার ছেলে আমার কাছে আসতে চাইতো নাই বা কেন? দাদা, আমি এখনো ভাবি আমার সাথে যা হয়েছিল সেটা ঠিক কি হয়েছিল আর কেনই বা হয়েছিল। প্রিয়ার এই অভিজ্ঞতায় কিন্তু সত্যি 2-3খানা প্রশ্ন উঠে আসে। প্রথমেই যে কথাটা উঠে আসে যে প্রেগন্যান্সির সময় অনেকেই কিন্তু অনেক ভুলভাল জিনিস দেখেন, হ্যালুসিনেট করেন। এসব মনের ভুল হতেই পারে, কিন্তু তারপরেই এটাও প্রশ্ন থাকে, বাচ্চা জন্মের পর তো মায়ের সাথেই থাকতে পারে, থাকাটাই একেবারে ন্যাচারাল। সেই সময় যদি বাচ্চা মায়ের কাছে যেতে না চায়, মায়ের সাথে থাকতে না চায়, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এটাও কিন্তু ভেবে দেখার মতো। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ছিল আজকের 2খানা এক্সপিরিয়েন্স। আমি শিওর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যেমনটা বললাম, অবশ্যই নিজেদের মতামত শেয়ার করবেন এবং তার সাথেই যদি পার্সোনালি আপনি আমার সাথে কোনো কথা বলতে চান, শেয়ার করতে চান, সেটাও করতে পারেন। মেইল করতে পারেন, আমায় ফেসবুক ইনবক্সে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, সব জায়গাতে রয়েছি। এরই পাশাপাশি যদি আপনি আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে চান, সেটাও খুব সহজেই করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে। অডিও রেকর্ড করতে পারেন, ভিডিও রেকর্ড করতে পারেন, তারপর সেটা পাঠাবেন আমার ফেসবুক পেজের ইনবক্সে, অথবা আপনি কিন্তু আমায় ডিরেক্ট মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের গল্প, আজকের আড্ডা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আবারও দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।